তোমাদের সাথে আমার জীবনের প্রত্যেকটা মুহূর্ত শেয়ার করছি। দেখতে দেখতে প্রায় 7-8 মাস হয়ে গেল। কি বলো? তোমরা প্রায় প্রত্যেকেই জেনে গেছো আমার লাইফস্টাইলটা কেমন। এখন চেনা পরিচিত কারোর সাথে রাস্তায় দেখা হলে আমাকে আর জিজ্ঞেস করার দরকার হয় না, কিরে কেমন আছিস। আগে ছিল একরকম, যখন ইচ্ছে কাজকর্ম করতাম যেমন তেমন করে। আর এখন যে কাজটাই করি তার আগে একটা বড় কাজ হলো ক্যামেরা সেট করা। আর তার ফলস্বরূপ যখন কারোর ভালোবাসা পাই তখন মনটা একেবারে আনন্দে ভরে ওঠে। এই একঘেয়ে বৃষ্টির থেকে আজকে সকালবেলাটা মনে হচ্ছিলো একটু রেহাই পেয়েছি, তাই ঘুম থেকে উঠেই সব জানলা দরজা একেবারে খুলে দিলাম। জানলা দরজা বন্ধ থাকলে মনটাও কেমন যেন বদ্ধ লাগে, তাই না? আমার তো তাই লাগে। যখন খুব গরম পড়ে আমরা এক ফোঁটা বৃষ্টির জন্য হাহাকার করতে থাকি, আর যখন একভাবে টানা নিম্নচাপ চলে তখন একটু রোদের দেখা পাওয়ার জন্য হাহাকার করতে থাকি, তাই না? আসলে একভাবে একরকম জিনিস কি আর ভালো লাগে? গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল রোজনামচা। বেশ কয়েকটা দিন পর আজকে সকালে ঘুম থেকে উঠে একটু স্বস্তি হলো, তার কারণ রাস্তার জলগুলো একটু হলেও নামবে। কালকে রাত্রিবেলা বৃষ্টি হয়নি, আর সকালবেলা উঠে দেখছি আকাশটা মোটামুটির ওপর পরিষ্কার আছে। একেবারে ক্লিয়ার তো হওয়া সম্ভব না, কিন্তু বৃষ্টিও নেই, হালকা হালকা আলো। আজকে ঝনককে স্কুলে পাঠাতে কোনো ঝামেলা হবে না, আমারও স্কুলে যেতে কোনো প্রবলেম নেই। আজকে বৃহস্পতিবার, রাকেশের আবার বিকেলে ক্লাস আছে। বৃষ্টি হলে খুব মুশকিল হয়, ওই ঝনককে যখন পড়তে দিতে যায় ও, তখন যদি গাড়ি নিয়ে যেতে হয় খুব মুশকিল হয়, দেরি হয়ে যায়। বাইক হলে কোনো অসুবিধা হয় না, আজকে বাইক নিয়ে বেরোতে পারবো, কোনো রকম প্রবলেম নেই। আর গতকাল তোমাদেরকে দেখালাম ঝনক ওষুধটা নিয়ে কী কাণ্ডটাই না ঘটালো। ডাক্তারবাবু ঝনককে কয়েকটা থেরাপিও দিয়েছিলেন, একটাও করানো হয়। তার মধ্যে একটা হলো গরম জলের ভেপার নেওয়া, সেটা ওকে কী করে করাবো কে জানে। দেখা যাক, আজকে টাইম পেলে রাকেশকে বলবো একটু করাতে। আরেকটা দিয়েছিল প্রাণায়ামের মতো, এক নাক দিয়ে এরকম করে শ্বাসটা টেনে আরেক নাক দিয়ে ছাড়া। আর আরেকটা দিয়েছিল এরকম করা। কোনোটাই তো করবে বলে মনে হচ্ছে না, তাও দেখা যাক। সকালে ঘুম থেকে উঠলে আজকের থেকে এগুলো করাতে হবে। দিনে 2বার করে এগুলো, 2বার ঠিক না, দিনে 4-5 বার করে যতবার খুশি এগুলো করাতে হবে। ভেপারটা তো অতবার নেওয়াতে পারবো না, ভেপারটা 2বারই নেওয়াবো। আর বাকি কাজগুলো দিনে যখনই টাইম পাবো সেটা করাতে হবে, আমাকেই হোক রাকেশকেই হোক। চলো আজকে দিনটাকে শুরু করা যাক, দেখতে থাকো সারাদিন কী করি। ঘুম থেকে উঠে রোজকার সেই বাধা ধরা কাজ, আর ভালোই লাগে না করতে। প্রত্যেকটা বাড়ির মহিলাদের হয়তো আমার মতোই অবস্থা। এই সব কাজ করতে করতে জীবনটা একেবারে একঘেয়ে হয়ে গেছে, তাই না? কয়েকদিন ধরেই দেখছি ওয়াটার পিউরিফায়ারটাতে এবার ক্যান্ডেলটা চেঞ্জ করার টাইম এসে গেছে, সিগন্যাল দিচ্ছে এইবারে লোক ডাকতে হবে। তবে যাকে দিয়ে আমরা এই কাজটা করাই উনার সকাল 9টার আগে বা সন্ধ্যের পরে টাইম কখনোই হয় না। আর আমাদের আবার মিডল টাইমটাতে টাইম হয় না। আমরা যেহেতু স্কুলে অফিসে যাই, ওই সময় তো বাড়ি ফাঁকা থাকে, কি করে আর সময় হবে। এই জন্য আমাদের খুব প্রবলেম হয়। প্রত্যেকবারই এই পিওরিটের ক্যান্ডেল চেঞ্জ করার সময় বড়সড় সমস্যার সম্মুখীন হই আমরা। তোমাদের সাথে এবার একটা ঘটনা শেয়ার করি। সেই ঘটনাটা হলো সেই করোনার সময়ের। করোনার সময়ে যখন ফার্স্ট ওয়েভ এলো তখন রাকেশের প্রথম করোনা হলো পজিটিভ। রাকেশের যে পজিটিভ হলো ওর সাথে তো আমি আছি, আমিও করলাম টেস্ট, আমারও বেরোলো পজিটিভ। ব্যাস, দুজন মিলে হলাম ঘরবন্দি। আর তারপরে কি হলো সেটাই হলো আসল ঘটনা, সেটাই এবার তোমাদেরকে বলি। সেকেন্ড ওয়েভ যখন এলো তখন আমি ছিলাম প্রেগনেন্ট। তখন একদিন বাপের বাড়িতে গেছি, তখনও দিদিভাই আয়ারল্যান্ডে যায়নি, ও এসেছে বাপের বাড়িতে। পরের দিন সকালবেলা উঠেই দিদিভাই ওটসের স্মুদি বানিয়েছিল, বললো একটু খেয়ে দেখ না। বললাম তুই আগে খা, তারপরে আমি খাচ্ছি। ও খেলো, তারপরে আমি খেলাম। তখন কিন্তু আমি প্রেগনেন্ট। সেই দিনই রাত থেকে ওর হলো প্রচণ্ড জ্বর। আমরা তো বুঝেই গেছিলাম ওর করোনা হয়েছে। ব্যাস, টেস্টের রিপোর্ট বেরোলো পজিটিভ। ভয়ে ভয়ে আমারও করা হলো টেস্ট। সকালবেলা ওর একই বাটি থেকে আমিও খেয়েছিলাম ওটস, কিন্তু আমার টেস্টের রিপোর্ট বেরোলো নেগেটিভ। সত্যিই ঠাকুর আছেন, তাই জন্যই এই টেস্টের রিপোর্টটা আমার নেগেটিভ বেরিয়েছিল। তোমাদের সাথে গল্প করতে করতে ঝনকের বাদামগুলো গুছিয়ে নিলাম, বাড়িতে গিয়ে গুঁড়ো করব। আমার মিক্সিটা খুব ছোট তো, একবারে ধরে না। আর এইবারে আমি ঝনকের জন্য ভেপার মেশিনটা বের করে নিচ্ছি। আজ হঠাৎ করে করোনার সময়ের কথা মনে পড়ে গেল। কেন বলো তো? এই যে দেখছো ভেপার মেশিনটা, এটা কিন্তু ওই সময়ই কেনা। ওই সময় প্রত্যেক দিন 2 বেলা, পারলে 3 বেলা করে আমরা ভেপার নিতাম। তবে আমাদের দুজনেরই করোনা হওয়াতে কোনো রকমই শরীরে প্রবলেম হয়নি। শুধু একটাই প্রবলেম হয়েছিল, আমরা কোনো খাবারের স্বাদ গন্ধ পাচ্ছিলাম না, আর তার সাথে সাথে কোনো কাজ করলে একটু হাঁপিয়ে যাচ্ছিলাম। এছাড়া আমাদের আর কোনো রকম অসুবিধাই হয়নি। এই ভেপার মেশিনের যেই কাপ মতো জিনিসটা, এটার একেবারে শেষে একটা মার্ক করা আছে। আমি তো তার থেকেও বেশি জল ভরি। যত বেশি জল ভরা যায় তত ভেপারটা বেশি বেরোয়,
মানে স্টিমটা বেশি বেরোয়। ঝনককে তো ডক্টর অঙ্কুর মুখার্জি ভেপার নিতে বলেছেন, ওই জন্য আমি একেবারে সকাল সকাল উঠে এগুলো রেডি করে রাখলাম ঝনকের ঘুম থেকে ওঠার আগে। জানি না কতটা কি নেবে, আমার ডিউটিটুকু আমি করে রাখলাম। আজকে সকালে কি কাণ্ডটা হয়েছে শোনো। ঘরের মধ্যে আটকা পড়েছিলাম অনেকক্ষণের জন্য, তারপরে ছাড়া পেয়েছি। আমাদের তো সব দরজাগুলোই প্লাইয়ের আর কাঠের। এই দরজাটা শুধু এইটা বলে না, সবকটা দরজাই, এটা বিশেষ করে একটু বেশি। বর্ষাকাল হলে যেমন হয় সবার বাড়িতে, কাঠটা বেড়ে যায়, দরজাগুলো একদম ঠিকঠাকভাবে আটকায় না, একদম চেপে আটকাতে হয়। আমি যখন দরজাটা আটকাই, এটা লিমিট রেখে চাপি, মানে আস্তে করে চাপি যাতে দরজাটা ফাঁকা না থাকে, তা মোটামুটি দরজাটা আটকায়। কিন্তু রাকেশ যখন দরজাটা আটকায় তখন এমন জোরে দরজা আটকায়, সেটা খোলার সাধ্যে আজকে আমার সকালবেলা কিছুতেই হচ্ছে না। 5 মিনিট ধরে টেনেই যাচ্ছি, আর সকালবেলা ঘুম থেকে ওঠার পর এমনি হাতে জোর থাকে। সে অনেকক্ষণ টানাটানি করার পর ভাবলাম যে না, এটা আমার দ্বারা হবে না, করে রাকেশকে বাধ্য হয়ে ঘুম থেকে ডাকলাম। ও কালকে 2টোর সময় শুয়েছে রেকর্ডিং কমপ্লিট করে, বাধ্য হয়ে ডাকলাম। এত টাইট করেছে, ওরও ওইটা খুলতে প্রায় 5 মিনিট টাইম লেগেছে। মানে ঘরের মধ্যে যখন আটকা পড়েছি তখন ভাবছি যে আজকে আর কোনো কাজই হবে না। এমনি 6:30টায় উঠেছি আজকে ঘুম থেকে, 6টার জায়গায় 6:30টায় উঠেছি। তারপরে আবার ওই ঘরের মধ্যে 10 মিনিট না 15 মিনিট আটকা। সব কটা দরজা বর্ষাকালে এই হয় আমাদের, সব দরজাগুলোই তাই। দেখবে দরজা তোমাকে দেখাচ্ছি, দেখো সহজে খুলবে না কিন্তু, এই যে ঠেলছি আমি, এরকম করে করলাম তো খুললো, এরকম করে আটকালো। দরজা নিয়ে বর্ষাকালে খুব প্রবলেম, যতদিন বর্ষা চলবে ততদিন দরজাগুলো এরকম প্রবলেম করবে। চল চল চল, ভেপার নিবি, চল চল তাড়াতাড়ি চল, নাম দিদি নাম, নামো তাড়াতাড়ি নামো, চল ভেপার নেবে, স্টিম নেবো, স্টিম। আসো ওয়াশিং মেশিনে ভেপার নিবি তুই? দেখ না এখানে কি করেছি আমি, আয় এই দেখ, বুঝেছিস তো কে ভেপারটা নেবে? দেখো ঝনককে আমি এখানটা নামিয়ে দিই, তাহলে ঝনক নিতে পারবে। এখানে মুখটা দাও দেখি সামনে, কি ঝনকের কোনো কাজ করাই খুব একটা সহজ না। শেষমেশ ঝনকের বাবা এবার ফিল্ডে নেমেছে। তাড়াতাড়ি খেয়ে নে, তার আগে খেয়ে নে, বাবার আগে ধোয়াটা খেয়ে নে, বাবা খাচ্ছে না, বাবার কোলে বসে ধোয়াটা খাও, কোলে বসে ধোয়া খায়। দুজন মিলে অনেকক্ষণ ধরেই অনেক রকম চেষ্টা করলাম, কিন্তু খুব একটা ফল আমরা পাইনি। তার কারণ ঝনক তো সামনেই যাচ্ছিল না, ওর নাকি মুখে গরম লাগছে। ঝনকের এই ভেপার নেওয়ার চক্করে আমাদের সবার দেরি হয়ে গেছিল। তারপরে কোনো ক্রমে টাইম মতো বেরিয়ে তাড়াতাড়ি করে এসে পৌঁছলাম বাড়িতে, মানে ঝনকের দিয়ার বাড়িতে। আর সেইখানে ঢুকেই ঝনক বসে পড়েছে ওর খেলনাগুলো নিয়ে। এক্ষুনি স্কুলে যেতে হবে, সেই দিকে কোনো ভ্রুক্ষেপই নেই। সকালে ঘুম থেকে উঠেই তোমাদেরকে বললাম না, ওয়েদারটা এত সুন্দর, বেশ ভালো লাগছে, আজকে অসুবিধা নেই স্কুলে যেতে। ঠিক ঝনককে স্কুলে পাঠানোর জন্য রেডি করবো, দেখো অবস্থা আকাশের, আকাশের অবস্থা, বৃষ্টি শুরু হয়ে গেছে কিন্তু। হ্যাঁ ঠিক স্কুলে বেরোনোর আগের মুহূর্তটা এরকম বৃষ্টি শুরু হলো। রোজ রোজ স্কুল কামাই করানো সম্ভব? কি মুশকিল বলো তো, রোজ এরকম বৃষ্টি, রোজ ভাল লাগছে না, একদম অসহ্য লাগছে। আর ওর এমনি ঠান্ডা লাগার প্রবলেমে ভোগে সবসময়, রেনকোট পরে গেলেও তো ভিজে যাবে, কি জ্বালা। ওই দেখো অবস্থা। বৃষ্টি তবে আজকে আমাদেরকে ভোগায়নি। ঝনককে যখন রেডি করে নিচে নামালাম তখন দেখলাম বৃষ্টিটা কমে গেছে। আকাশে মেঘ ছিল ঠিকই, কিন্তু বৃষ্টি তখন আস্তে আস্তে কমে গেছে। আর এই যে আমাদের স্কুলেও সমস্ত স্টুডেন্টরা আসতে শুরু করে দিয়েছে। তোমাদের সাথে এটা শেয়ার না করে পারলাম না। দেখছো বাচ্চাটি কেমন বাঁ হাত দিয়ে লিখছে? বাচ্চারা যখন এরকম বাঁ হাত দিয়ে লেখে না, ওদেরকে বেশি জোরাজুরি করতে নেই ডান হাতে লেখার জন্য। ওরা যেই হাতে কমফোর্টেবল সেই হাতেই ওদেরকে লিখতে দেওয়া উচিত। আমার আজকে অবস্থা কেমন? আজকে আমরা হেঁটে হেঁটে বাড়ি যাচ্ছি নাকি? দেখো কাণ্ড, আমরা আজকে হেঁটে হেঁটে বাড়ি যাচ্ছি, এতটা রাস্তা চলে এসেছি। আমাদের টোটো আজকে আমাদের নিতে আসেনি, জানিস তো ঝনক, সুব্রত আঙ্কেলও নেই। করবি
আমাদের স্কুলের যিনি ড্রাইভার উনি তো প্রতিদিন ঝনককে নিয়ে আসেন। ওনার আজকে একটা কাজ ছিল, ওই জন্য আমি ঝনককে আনতে গেলাম। কিন্তু এমন সিচুয়েশনে পড়লাম, ওদের স্কুলের সামনে কোনো ভ্যান টোটো কিচ্ছু পেলাম না। অনেকটা রাস্তা ঝনককে নিয়ে হাঁটতে হাঁটতে চললাম। ওর কচি কচি পাগুলো হয়ে গেল খুব ব্যথা। বাড়ি ফিরে দেখছি চেরি সোনা বসে বসে চোখ ডলছে। ও আজকে খুব কষ্ট পেয়েছে। আজকে না, গতকাল থেকে। গতকাল ভ্যাকসিন নিয়েছে। পাটা কিভাবে লাল হয়ে আছে দেখো, যেমন লাল হয়ে আছে তেমন ব্যথা, আর তার সাথে জ্বর তো আছেই। বাচ্চাদের এই একদিনে 3টে করে ভ্যাকসিন, এই ব্যাপারটা আমার একদম পোষায় না। ঝনক যখন ছোট ছিল ওকেও তো দিতে হয়েছে, আর সেই দিনগুলোতে আমার একেবারে কান্না পেয়ে যেত। আর এখন দেখছি চেরি বেরিকে, ওদেরকে দেখেও খুব কষ্ট হচ্ছে। সন্ধে তখন 7টা। আমি এতক্ষণ কোনোদিনও শুয়ে থাকি না, কিন্তু আজকে আমি শুয়ে থাকতে বাধ্য হলাম। এত শরীরটা খারাপ লাগছিল, মানে এত মাথাটা ব্যথা করছিল, আমি আর পারছি না উঠতে। আর ঝনক তো কনস্ট্যান্ট আমাকে জ্বালিয়ে যাচ্ছে এখানে এসে। বাচ্চারা এইরকমই হয়, ওকে যত বলছি আমাকে ডিস্টার্ব করিস না, একটু ওই ঘরে যা, কিছুতেই শুনবে না। আমার কাজটাতে এসে বসে আছে আর সমানে এই করে যাচ্ছে দেখো। তোমাদেরকে ঝনকের একটা কাণ্ড শোনাই। মা এখানে রান্না করছে মানে রাকেশের জন্য একটা খাবার বানাচ্ছে, আর ঝনক এসে করছে মায়ের ফোনটা নিয়েছে, মানে দিয়ার ফোনটা নিয়েছে। বলছে এই যে দিয়া এখানে রান্না করছে। দিয়া তুমি রান্না করছো যে আমাকে দেখে ভিডিও করতে? ওরও আজকে মনে শখ, ওর মনে আজকে শখ হয়েছে। ঝনক খাবি? খাবি তাহলে তোর জন্য একটা বানিয়ে দেবে দিয়া, ছোট্ট করে। এগ রোল খাবি? খাবি এগ রোল? ঠিক আছে, দেবে ছোট্ট করে, তোমাকে একটু বানিয়ে দেবে। দেবে তো তোমাকে দেবে তো। তুমি আর তোমার বাবা দুজন মিলে খাবে। হ্যাঁ চলো দেখি। আস্তে 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 আস্তে, দৌড়বে না। দাঁড়াও, আমি নিয়ে খাইয়ে দেবো। দিয়া কি করে নাতির কথা ফেলতে পারে? নাতি একবার যেটা মুখ থেকে খসায় সাথে সাথে সেটা দেওয়ার চেষ্টা করে দিয়া। এই দেখো, ওর জন্য বানিয়ে দিয়েছে মিনি প্যানকেক। আমরা ছোটোবেলা থেকে এটাকে প্যানকেক বলি, জানো তো? আসলে এটা হলো গোলা রুটি। দাঁড়া, এখন ধরবে না কিন্তু, খুব গরম থাক, একটু ঠান্ডা হোক, ধরলে হাত পুড়ে যাবে। কি বলছো দিয়াকে? ওয়েলকাম। ঝনককে যখন কোনো কিছু এরকম খুব তৃপ্তি করে খেতে দেখি, তখন আমার মনে যেন একটা আলাদা শান্তি পাই। আমি আজকে ওকে বললাম, এরপর থেকে তোকে আমি বানিয়ে দেবো এগুলো টিফিনে। বড়দের মতো খেতে বসেছে, আমি ভাবতেই পারি। দেখো আমার পেঁয়াজগুলো বাচ্চা বসে বসে, দেখো। আমি তো ভাবতে পারিনি আমি তো ঝনককে এখন থেকে স্কুলে এইরকম টিফিন দেবো, এরকম প্যানকেক বানিয়ে দেবো। বাবা রে, রুটি আর লুচি খেতে শিখেছে, তাহলে তো এটা খেতে শিখবেই। আমার তো বোঝা উচিত ছিল। বলি বাবা রে, পক করে খেয়ে নাও। বাবা, এটা কি নিয়ে এলে তুমি? তুমি কাঁঠালটা কেন নিয়ে এসেছো? আরে ছাত্রী বাড়ি থেকে নিয়ে এসেছে, ও যারা আমি নিয়ে এসেছিল আগের দিন ক্লাসে। রাকেশের আজকে ছিল অ্যাঙ্কারিংয়ের ক্লাস, আর কোনো এক স্টুডেন্ট ওকে দিয়েছে এই কাঁঠালটা। এদিকে শ্বশুরও কাঁঠাল খেতে খুব ভালোবাসে, ওইদিকে জামাইও কাঁঠাল খেতে খুব ভালোবাসে। এখন এইটাই আলোচনা চলছে, এই কাঁঠালটা কোথায় থাকবে, কেননা কাঁঠাল ভাঙা কিন্তু খুব চাপের কাজ। রাত 9:10 সময় এগুলো এখন খাবে ও। 9:10 না 9:15, দাঁড়াও। এই ধরো। শ্বশুর বাড়িতে এরকম করলে রোজই আসা যায় তাহলে। মুখটা দেখো। শ্বশুর বাড়ি জিন্দাবাদ, শ্বশুর বাড়ি জিন্দাবাদ। ঝনক দেখতে দেখতে বড় হয়ে গেল। ঝনক, জে ফর ঝনক, জি ফর গ্লাসে করে, ডব্লিউ ফর ওয়াটার, একা একা খেয়েছে, ফিনিশ করেছে, এফ ফর ফিনিশ করেছে, তাই তো? আর ঝনকের ছোটবেলার ছবি তোমরা দেখো, ঝনকের পেটুতে। এটা হলো আমার ছোট্ট ঝনক। ছবি দেখো আমার ছোট্ট ঝনকটাকে। দাঁড়াও, নড়ো না। ছোট্ট ঝনককে সবাই দেখছে, ডিম ফুটে বেরিয়েছে তো ছোট্ট ঝনকটা। ছোট্ট ঝনককে সবাই দেখছে। আইতে এগিয়ে দাঁড়াও, ওখানে দাঁড়াও। সোজা হয়ে দাঁড়াও। তুমি কি দেখছো? সোজা হয়ে দাঁড়াও। না আমার বেবিটা। তোমার বেবিটাকে দেখছো? তোমার বেবি? তুমি এটা আমার ঝনক বুড়োটা। তখন ছোট ছিল,
ডিম ফুটে বেরোলো যখন যেদিন সেদিন। জ্বরটা আমার কমে গেছে, 1 সপ্তাহ প্রায় হয়ে গেছে, কিন্তু জ্বরটা কমে গেলে কি হবে, মাথা ব্যথাটা এখনো পর্যন্ত আমার পুরোপুরি কমেনি। সেই মাথা ব্যথাটা এমন মাথা ব্যথা, মানে এমনিতে থাকলে কোনো মাথা ব্যথা করছে না, কিন্তু হয়তো বাইকে করে যাচ্ছি জার্কিং মাথা ব্যথা করছে, এই পাশ থেকে ওপাশে হঠাৎ করে তাকাচ্ছি মাথা ব্যথা করছে, কিছুতেই মাথা ব্যথাটা কমছে না। আজকে এই মাথা ব্যথাটা এমন পর্যায়ে পৌঁছেছে, জনককে তো আজকে স্কুল থেকে আনতে গেছিলাম, ফেরার সময় টোটো পাইনি, প্রায় চৌমাথা পর্যন্ত হাঁটতে হাঁটতে এসেছি ওকে নিয়ে রোদের মধ্যে, আর যেহেতু হাই রোড তাই জন্য ছাতাও খুলতে পারিনি, আমার মাইগ্রেনও আছে। সেই মাইগ্রেন মিলিয়ে আর এটা মিলিয়ে এমন আকার ধারণ করেছে সেই মাথা ব্যথা, তোমরা ভাবতে পারবে না। মানে সারাটা সন্ধে মনে হচ্ছে আমি মাথা ধরে এরকম করে বসে থাকি। তারপরে মা ওষুধ দিল, সেই ওষুধ খেয়েও কমছে না। 6:30টায় ওষুধ খেয়ে আমার 9টা পর্যন্ত প্রায় মাথা ব্যথা চলেছে, আস্তে আস্তে এখন একটু কমেছে, কিন্তু পুরোপুরি কমছে না। আর তার সাথে আবার হয়েছে আরেক কাণ্ড, পিঠের মধ্যে লেগে গেছে টান, মানে একটার পর একটা লেগেই আছে। প্রথমে জ্বর হলো, তার সাথে মাথা ব্যথা চলছেই, সে কমছে না, আবার টান লেগে গেছে। মায়ের টান লেগেছে, মায়ের সাথে সাথে থেকে আমারও টান লেগে গেছে। কাজকর্ম তো সারাদিনই করতে হয়, বসে থাকার তো সময় হয় না, তার মধ্যে যদি এরকম ঘাড়ে পিঠে টান লাগে তাহলে তো খুব মুশকিল, সেই নিয়েই কাজ করতে হবে। কি আর করবো, ঠাকুর যেমন করে চালাবে তেমন করে চলতে হবে, কিছুই করার নেই। মানুষের শরীরের ওপর কারো হাত নেই, এটাই সত্যি।